মেমবুড়িকে পাওয়া গেছে, মেমবুড়িকে পাওয়া গেছে, মেমবুড়িকে পাওয়া গেছে। আনন্দে নাচতে নাচতে আমি হুড়মুড়িয়ে নামতে গেলাম এই লোহার সিঁড়িটা দিয়ে। আর তারপর জয়িতা চটকা ভেঙে উঠে বসল। ঘরের ভিতরে আবছা অন্ধকার ছায়া ফেলেছে। কি আশ্চর্য, ওই ধুলোমাখা মেঝের উপর শুয়েই ঘুমিয়ে পড়েছিল। ইস, সন্ধে হয়ে গেল, বাড়ি ফিরবে কখন আজ? উঠে বসতেই ওর কানে এলো একটা বিনবিনে কান্নার আওয়াজ। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়ল গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। গল্প ঘোরানো সিঁড়ি। লেখক রম্মানী গোস্বামী। পাঠ রাজন্যা মিত্র। গল্প ঘোরানো সিঁড়ি। লাহিড়ী বাবুদের বাড়িতে মাসখানেক হলো আয়ার কাজে ঢুকেছে জয়িতা। ও দমদমের মেয়ে। বোড়ালের এদিকটায় আগে আসা হয়নি কখনো। গড়িয়া থেকে দক্ষিণে মহামায়াতলা হয়ে বারুইপুর সোনারপুরের দিকে বাস রাস্তাটা ছেড়ে একটু ডান দিকে গেলে প্রচুর লম্বাটে বড় পুকুর আর দিঘি পড়ে। অনেকগুলো শুকিয়ে গেছে, কিন্তু খাতটা রয়ে গেছে। দাদা বলেছে ওগুলোই আদি গঙ্গার বুজে যাওয়া খাত। আজকালকার দিনে কলকাতার এত কাছে পিঠে যে এমন ফাঁকা জায়গা থাকতে পারে, সেটা এখানে না এলে বিশ্বাসই হতো না জয়িতার। আর বাড়িটা দেখে প্রথম দিন ওকে পৌঁছতে এসে বিনোদও বেশ কিছুক্ষণ হাঁ করে তাকিয়েছিল। জ্বলন্ত বীরের শেষাংশটা মাটিতে ফেলে ছেঁড়া লতপথে চপ্পল দিয়ে সেটা চেপে চেপে নিভিয়ে বলেছিল, আরে বাস, এত বড় ঘরে কাজ করবি তুই বুনু? এ তো বাড়ি লয় রে, প্রাসাদ। প্রাসাদ প্রাসাদই বটে, কিন্তু রাজ্যপাট এখন আর কিছুই অবশিষ্ট নেই। গিন্নিমার মৃত্যুর পর থেকেই কর্তাবাবু অসুস্থ। ইদানিং ডান দিকটা একেবারে পড়ে গেছে। বিছানায় শয্যাশায়ী তিনি আজ বছরখানেক হলো। তার দেখভালের জন্যই এখানে আসা জয়িতার। কিন্তু এ বাড়িতে পা দেওয়ার পর থেকেই ও অবাক হয়ে চারিদিক দেখেই চলেছে শুধু। অদ্ভুত অদ্ভুত কত যে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এই প্রাচীন দোতলা বাড়িটার বিশাল জঠরে। ও দেখে আর ভাবে সারা দিন। অবাক হয়ে এঘর সেঘর ঘুরতে ঘুরতে আর দেখতে দেখতে কর্তাবাবুকে ওষুধ খাওয়াতে দেরি হয়ে যায় ওর। কর্তাবাবুর স্নানের জল ফুটে অর্ধেক হয়ে যায়। হাঁড়ির ভাত হাঁড়িতেই পড়ে থেকে থেকে ঠান্ডা হয়। বাড়ির বহুদিনের বিশ্বস্ত কাজের বয়স্কা দিদি পারুল মাসি খ্যানখ্যানে গলায় হাঁক দেয়, মরণ, ছুরির কি চোখের মাথা খেয়ে বসে আছিস নাকি রে? কখন আমার রান্না বান্না শেষ? ঠিক 12:30টায় ভাত দিতে হবে বাবুকে, মনে নেই? ঘড়ির কাঁটায় 1:30টা বাজে, আর উনি গালে হাত দিয়ে এখানে দাঁড়িয়ে দেওয়ালে র্যাংটো মাগির ছবি দেখছেন। সেই আমাকেই যদি গতর খাটিয়ে সব করতে হয়, তবে আর পয়সা দিয়ে আর লোক রাখা কেন বাবু? অসুখ না সরকার বাবু, বলছি সব। শুনেই ধরফর করে উঠে বৈঠকখানা থেকে দৌড় লাগায় জয়িতা সোজা রান্নাঘরে। পরিপাটি করে গলা ভাত থালায় বেড়ে নিয়ে উঠে আসে দোতলায় কর্তাবাবুর ঘরে। ওকে ধীরে ধীরে বিছানায় সোজা করে বসায়। পিঠের দিকে পেল্লাই বালিশ ঠেসে দেয় আরো একটা। এইটুকুতেই হাঁপিয়ে ঘেমে একসা হয় সে। শুকিয়ে দড়ি দড়ি হয়ে গেলে কি হবে? কর্তাবাবুর শরীরটা হালকা নয় মোটেই, গায়ে জোরও আছে প্রচুর। প্রথম দিকে একবার গা স্পঞ্জ করাতে গিয়েই টের পেয়েছে জয়িতা। কিছুতেই জামা কাপড় খুলতে দেবে না। উফ, ডান দিকে তো সার নেই, ওই বাঁ হাত দিয়েই কি জোরে ওর হাতটা আঁকড়ে ধরেছিল। মনে হচ্ছিল যেন ভেঙে যাবে হাড়গোড়। মা গো! পারুল মাসিও বিরক্ত হয়ে বলে উঠেছিল, ও কর্তা বাবা, লজ্জা কি? ও তো আপনার মেয়েরই মতো। সেন্টারের শেখানো বুলি ঝেড়েছিল জয়িতা কড়া গলার এক ধমক। সাধারণত তাতে কাজ হয় সব ক্ষেত্রে, কিন্তু না,
এর বেলায় তাতেও কোনো লাভ হলো না। ব্যথায় চোখে জল এসে গিয়েছিল প্রায়। মুখ থেকে অস্ফুটে একটা আওয়াজ বেরিয়েছিল, আহ বাবা গো, লাগছে আমার। সেই আওয়াজে চমকে উঠে ওর ভেজা চোখের দিকে এক পলক তাকিয়েছিল কর্তাবাবু। তারপরই আলগা হয়ে গিয়েছিল কনুয়ের কাজটা। চাহনির মধ্যে কিছু একটা ছিল লোকটার। জয়িতার বুকের ভিতরটা কেমন শিরশির করে উঠেছিল। তারপর থেকে পারতপক্ষে কর্তাবাবুর চোখের দিকে তাকায়ও না সে। আয়া সেন্টারের মেইন অফিস এসপ্ল্যানেডে। ওই ঘটনার দিনই সন্ধেবেলা সেখানে পৌঁছে গেল জয়িতা। যেন আকাশ থেকে পড়ে ওর মুখের দিকে তাকিয়েছিল বৈশালীদি। কি বললি? বোড়ালের কাজটা ছেড়ে দিবি? কিন্তু তখন যে খুব বলেছিলি তোর পয়সার দরকার। এরা তো ভালো টাকা দেবে রে। তারপরই পাল্টে গিয়েছিল অভিজ্ঞ চোখ দুটোর ভাষা। কি করেছে রে? গায়ে হাত দিয়েছে এই সুদ্ধা বুড়োটা? না মানে আমতা আমতা করছিল জয়িতা। মুখে বলল, কর্তাবাবুর তাকানোটা কেমন যেন, কি একটা আশঙ্কা ওই দু চোখে। আমার ভয় করে। ও দিদি, দিদি তুমি আমাকে অন্য বাড়ি কাজ দাও। মরিয়ার মতো টেবিলের কোণা ধরে উঠে দাঁড়িয়ে এবারও ঝুঁকে পড়েছিল ওর কর্মদাত্রীর দিকে। কোথায় যাবি? সবখানে চিলচকুনের বাসা। এই যে সেদিন জয়েন করলো, কি যেন নাম মেয়েটার? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বাসন্তী। বাসন্তী রুবির কাছে ভদ্র শিক্ষিত একটা ফ্যামিলিতে কাজ নিয়ে গেল। বড় বউ দুজনেই চাকরি করে। বউয়ের প্রথমবার ডেলিভারি, বাচ্চা রাখার কাজ। সকাল 8টা থেকে রাত 8টা। একদিন বউটা তখনও ফেরেনি অফিস থেকে। বরটা বাইরে থেকে ফিরেই নাকি ওকে কুপ্রস্তাব দিয়েছে। রাজি না হওয়াতে নাকি আবার জোড়াজুড়ি করেছে। আমার কাছে এসে খুব কাঁদছিল বাসন্তী। পারবি 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 এমন সব জায়গায় কাজ করতে পারবি? এই শোন, বোড়ালে যাওয়ার লোকের কিন্তু অভাব নেই রে। এই না পারলে তুই ছেড়ে দে। সময় দিচ্ছি, চটপট ভেবে বল। ভেবে আর বলা হয়নি। মাঝখান থেকে ক্যালেন্ডারে লাফিয়ে লাফিয়ে সরে গিয়েছে বেশ কয়েকটা ক্ষোভ। আজ সব কাজ সেরে শেষ দুপুরে ও এসে পড়ল দোতলার উত্তর দিকের সবচাইতে কোণার ঘরটায়। ঘোষবাড়িতে আসা স্তক এদিকটা মারানো হয়নি জয়িতার। মস্ত ঘর। ঘরের ঠিক দক্ষিণের দেওয়াল ঘেঁষে একটা বড় তোরঙ্গ রয়েছে, কাঠের। সমস্ত গায়ে তার খোদাই করা ফুল, লতা পাতার কারুকার্য। তোরঙ্গ ভর্তির লেপ তোষকে, পুরনো কাঁথা আর যত ছেঁড়া কাপড়ে। পারুল দিয়ে এই তোরঙ্গের কথাই বলছিল বটে। পাতলা কাঁথাগুলো খুঁজে বের করে ফুটো ফাটাগুলো একটু সেলাই করতে হবে। নেই কাজ তো খুই ভাজ। গুটি গুটি পায় তোরঙ্গের কাছে গিয়ে ডালাটা খুলল জয়িতা। উফ, একেবারে ঠাসা। গিন্নিবার নাকি রাজ্যের হাবিজাবি জিনিস জমিয়ে রাখবার ধাত ছিল। একটা কুটোও ফেলতেন না কখনো। কুটি কুটি কাপড় থেকে আরম্ভ করে এই এতটুকু হয়ে যাওয়া বহু ব্যবহারের শীর্ণ চন্দন কাঠের টুকরো সবই পরম যত্নে যক্ষের ধনের মতো গুছিয়ে রাখতেন। পারলদির মুখেই শোনায় সব। গিন্নিমার একটা মাত্র ছবি এই বাড়িতে আসার পরপরই দেখেছিল ও। মনের মধ্যে গেঁথে গেছে। ফর্সা ধপধপে এক ঢাল কোমর ছাপানো চুল বেরিয়ে আছে ঘোমটার ফাঁক দিয়ে। এত বড় লোক হয়েও মানুষটা যে কতটা সঞ্চয় ছিলেন সেটা বেশ বোঝা যাচ্ছে। মেঝেতে থেবড়ে বসে তোরঙ্গ হাঁটকাতে লাগলো। শ্রাবণের শুরু। রোজই ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে। আজ বেশ মেঘ জমেছে আকাশে। দিনের বেলাতেও ঘরের ভিতরে ছমছমে অন্ধকার। জানালার খড়খড়ি দিয়ে সামান্যই আলো এসে ঢুকছে। তাতে ঘরের কোনায় কোনায় অন্ধকার আরও জমাট বেঁধেছে। আপন মনে কাঁথাগুলো বের করে আনতে আনতে হঠাৎ একবার মুখ তুলেই ভীষণ আশ্চর্য হয়ে গেল। একটা গোলাকার ঘোরানো লোহার সিঁড়ি পেঁচিয়ে পেঁচিয়ে ঘরের মধ্যে থেকে সোজা উঠে গেছে ছাদ ফুঁড়ে উপরে। হালকা আলোর রেখা এসে পড়ছে উপর থেকে।
তিনতলায় তো কোনো ঘর আছে বলে জানা নেই ওর। ছাদে যাওয়ার চওড়া সিঁড়ি ওই বাইরে দক্ষিণের বারান্দার গা ঘেঁষে উঠে গেছে। না, ছাদে যাওয়ার যদিও কোনো প্রয়োজন হয়নি, তবে হয়তো আছে একটা একটা চিলে কোঠার ঘর। কাঁচের জানালাও আছে বুঝি সেই চিলে কোঠার ঘরে। আবার সিঁড়িটার দিকে তাকালো জয়িতা এক পলক। এমন সিঁড়ি ও বাপের জন্মেও দেখেনি। বড় বড় বাড়িতে ঘরের মধ্যেখানে এরকম সিঁড়ি থাকে শুনেছে যদিও, কিন্তু দেখলো এই প্রথম। ঘাটাঘাটি ফুরোলে জয়িতা কাঁথা কটা হাতে নিয়ে উঠে পড়ল। ধীরে ধীরে বন্ধ করলো তোরঙ্গের ডালা। কেঁচ কেঁচ আওয়াজ উঠল পাল্লা দুটোতে। গোটা বাড়িটা কেমন অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে আছে এখন। নিচের তলায় পারলদি ঘুমিয়ে কাদা। কর্তাবাবু এখন গভীর ঘুমে অচেতন। একটা কাকপক্ষীরও আওয়াজ নেই কোথাও। ঝিপে বৃষ্টি নামবে মনে হয়। পাকপাখালি তাই গাছের কোটরে আশ্রয় নিয়েছে আগে ভাগে। কেমন থমথমে হয়ে আছে চারপাশ। দরজার দিকে এগিয়ে গিয়েও কি মনে হতে ও ফিরে এলো আবার। তোরঙ্গের ওপর সযত্নে নামিয়ে রাখলো হাতের জিনিসগুলো। তারপর পা টিপে টিপে এগিয়ে গেল সিঁড়ির দিকে। ঘোরানো সিঁড়িটা আসলে চুম্বকের মতো টানছে ওকে। সিঁড়িটা ওর শরীরের ভারে কেঁপে উঠল একটু। শীতল ছোঁয়া লাগলো পায়ের পাতায়। হাতের তালুতে ছ্যাঁক করে উঠল ধাতব শৈত্যের কাঠিন্য। এত ঠান্ডা কেন রে বাবা? এক পা করে গোল গোল ঘুরে উঠতে লাগলো জয়িতা। দুহাতে ভর দিয়ে শরীরটাকে ঠেলে তুলতে লাগলো উপরে। বেশ মজা তো, কেমন একটা নেশার মতো লাগছে উঠতে। এখন অর্ধেক সিঁড়ি পেরিয়ে এসেছে। নিচে পড়ে রইল ঘরের লাল পালিশ করা মেঝের চেকনাই। সমস্ত শরীরে কারুকার্য নিয়ে মুখ বন্ধ কাঠের তোরঙ্গটা আর পালকের মতো ছেঁড়া কাঁথাগুলো। উঠতে উঠতে কেমন ঘোর লেগে যায় জয়িতার। ঘাড় তুলেও এখন দেখতে পাচ্ছে সিঁড়ির শেষাংশটা। হাঁ করে খোলা কাঠের পাল্লা আর তাতে আংটা লাগানো ঝুলন্ত ভারী শেকলটা। আর সামান্য একটু উঠলেই ও পৌঁছে যাবে তিনতলার ওই চিলে কোঠার ঘরে। চারিদিক বন্ধ, ভ্যাপসা গন্ধমাখা একটা ঘর। জানালা রয়েছে তিন দিকে, দরজা একটা, ভিতর থেকে বন্ধ। ঘষা কাচের পাল্লাগুলো বহুকাল ধরে খোলা হয়নি। তার উপরে জমে থাকা পুরু ধুলোর আস্তরণ ভেদ করে সামান্য আলো এসে পৌঁছচ্ছে ভিতরে। ঘরে আসবাব নেই তেমন। একটা কাঠের দেওয়াল আলমারি, মরচে ধরা টিনের ট্রাঙ্ক একখানা, মেঝেতে একটা ডালায় ধুলো ভর্তি পুতুল আর পুরনো দিনের মাটির তৈরি রান্নাবাটি। কে খেলতো এসব নিয়ে? কার এগুলো? এতগুলো সিঁড়ি ঠেলে উঠতে খুব পরিশ্রম হয়েছে, সেই কারণে কি দু চোখে রাত্রির ঘুম আসছে তার? চোখের পাতা টেনে ধরে রাখতে পারছে না জয়িতা। হয়তো ঘুমিয়েই পড়েছিল খেলনাগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে। কি একটা শব্দে চটকা ভেঙে গেল। তাকিয়ে দেখল যেন ভারী অবাক হয়ে জয়িতার মুখের ওপর ঝুঁকে রয়েছে একটি বাচ্চা মেয়ের মুখ। আহা, কি মায়াবী সেই দুটো চোখের দৃষ্টি! কোমল ভরসা ত্বকের সঙ্গে মানানসই রামধনু রঙের ফ্রক পরেছে। কাদের বাড়ির মেয়ে? আগে তো কখনো দেখিনি ওকে। আশ্চর্য লাগে জয়িতার। এ বাড়িতে কোনো বাচ্চা দেখেনি তো এতদিন। বেড়াতে এসেছে? পারুলদির কেউ হয় বুঝি? কখন এলো? এবার সত্যি সত্যি ঘোর ভেঙে ধর্মড়ি উঠে বসল। উঠলে কেন? ঘুমাও। কত আর বয়স হবে? 10-12? তবে বেশ গিন্নি গিন্নি হাব ভাব। পুরনো সিঁড়ি, এই লুকোনো ঘর, তারপরেই বাচ্চা মেয়ে।
পুরো ব্যাপারটাই এত অদ্ভুত যে চৈতার গাটা একেবারে ছমছম করে উঠল ভয়। মেয়েটা মিটিমিটি হাসছে ওর দিকে তাকিয়ে। তুমি ভয় পেয়েছো, আমি জানি। এবার একটু লজ্জা লাগলো চৈতার। আহা, একেবারে পাকা বুড়ি, সন্তু মন্তু দুটো টোপা টোপা গাল। ওর খুব ইচ্ছে করলো বাচ্চাটার গাল টিপে আদর করতে। মোটেই ভয় পাইনি আমি। এতটুকু পুঁচকে একটা মেয়ে, তোমাকে ভয় পাওয়ার কি আছে শুনি? তবে আমার সঙ্গে একটু পুতুল খেলো না গো, খেলবে? কেউ খেলে না আমার সঙ্গে, মাও বারণ করে সারাদিন পুতুল খেলতে। আমার সব খেলনা বাটি নিয়ে এসে লুকিয়ে রেখেছিল এখানে, আমি কিন্তু সব টের পেয়ে গিয়েছি। তকতে তকতে ছিলাম। ফাঁকা দুপুরে মা যেই ঘুমিয়েছে অমনি ছুটে চলে এসেছি এখানে। এসে দেখলাম, ও মা, আমার সে কোন ছোট্টবেলায় বাবার কাছ থেকে পাওয়া উপহার, এই যে এই লাল মাটির ঘোড়াটা, ওই যে ছাতা ধরা জাপানি পুতুল, লাট্টু, চরকি, সব 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 আছে এই টং ঘরে। মা জমিয়ে রেখে দিয়েছিল, আমাকে বলেইনি। বাহ, তবে তো তোমার ভারী মজা। কে তোমার মা? এই বাড়িতে কবে এসেছিলে তোমরা? প্রশ্ন শুনে মেয়েটা একটু যেন থমকালো, তারপর ঠোঁট ফুলে গেল অভিমানে। মায়ের সঙ্গে আমার আড়ি, মা দুষ্টু। কেন কেন? আমাকে খেলনাগুলো ধরতেই দেয় না, কয় শুধু বলে হাত দিও না, ভেঙে যাবে, বড় হয়ে খেল। তুমি বলো, বড় হয়ে কেউ রান্নাবাটি খেলে? সেই জন্যই তো আমি মাকে খাওয়ার জব্দ করলাম। কিভাবে? শুনবে 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 কিভাবে শুনবে? তবে শোনো। এই বলে সে গালে হাত দিয়ে বসে পড়ে জয়িতার কোলে ঘেঁষে। বৃষ্টিটা নামলো এতক্ষণে। ঘষা কাচের বাইরে কাচের গায়ে তৈরি হতে লাগলো ফোঁটা ফোঁটা জলছবি। আবছা আলোয় অস্পষ্ট হয়ে গেল ওর মুখ। মিষ্টি একটা গন্ধ ভাসছে বাতাসে। মেয়েটার গায়ে যেন জুঁই ফুলের সুবাস। জয়িতার চোখ বুঝে আসতে থাকে আমেজে, তবুও সজাগ হয়ে শুনতে থাকে মেয়েটার কথা। সেদিন না ঝকঝকে রোদ ছিল, বুঝলে? বাবা কলকাতায় কোর্টের কাজে গেছে। এত বড় বাড়িতে আমি আর মা। মায়ের কাছে না সকালে খুব বকা খেয়েছি। পারুল দি আমার চোখের জল মুছিয়ে দিয়েছে, কাজল পরিয়ে দিয়েছে। ও যা যা যা, কেন বকা খেয়েছি তা তো বলতে ভুলে গেলাম। দেখেছো, আমার না একটা মেম পুতুল ছিল, এত বড়, দুই বিনুনি করা আমার মতোই দেখতে ছিল সে। কোলে নিলেই না চোখটা একেবারে পিট 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 করতো। আমার মিষ্টি একটা মেমবুড়ি। সকাল থেকেই তাকে খুঁজে পাচ্ছি না, এখানে সেখানে, ঘর দালানে, পিছনের বাগানে, উঠোনের ধুলোয়, কোথাও খুঁজতে বাকি রাখিনি। খুঁজতে খুঁজতে পড়া হলো না, মাস্টার মশাই এসে ফিরে গেলেন। আমি মুখ হাড়ি করে চুপি চুপি বসে রইলাম এই টং ঘরে এসে। হঠাৎ শুনলাম মা ডাকছি আমার নাম ধরে। মায়ের গলাটা না রাখি রাখি। কোথায় গিরি ও তো চারি মেয়ে, পড়াশোনা নেই, কেবল খেলে বেড়ানো, আসুক আসুক তোর বাবা, আজ হচ্ছে তোমার। এইসব বলছে আর কচ 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 করতে করতে লম্বা টানা বারান্দা দিয়ে ওদিকটায় চলে যাচ্ছে মা। শুনে আবারও আমার চোখ ফেটে জল এলো। এক সময় না ওই ডাকাডাকি সব বন্ধ হলো। যদিও জানি যে মা না মনে মনে চিন্তা করছে আমার জন্য,
করুক গে। দুপুরের আগে আমি এখান থেকে কিছুতেই নামবো না নিচে। খুঁজুক খুঁজুক এমন জব্দ, এই ভেবে আমি গোঁজ হয়ে বসেই থাকলাম। কিন্তু পারলাম না জানো। কিছুক্ষণ বাদে হইচই শোনা গেল নিচে। পারুল দি আমার সেই পুতুলটা খুঁজে পেয়েছে গো পুকুর পাড়ে। মেম্বুড়িকে পাওয়া গেছে। আনন্দে নাচতে নাচতে আমি হুড়মুড়িয়ে নামতে গেলাম এই লোহার সিঁড়িটা দিয়ে। আর তারপর জয়িতা চটকা ভেঙে উঠে বসল। ঘরের ভিতরে আবছা অন্ধকার ছায়া ফেলেছে। কি আশ্চর্য, ওই ধুলোমাখা মেঝের ওপর শুয়েই ঘুমিয়ে পড়েছিল। ইস, সন্ধে হয়ে গেল, বাড়ি ফিরবে কখন আজ? উঠে বসতেই ওর কানে এলো একটা বিনবিনে কান্নার আওয়াজ। কেউ যেন গুমড়ে গুমড়ে কাঁদছে একটানা সুর করে। একটা ঠান্ডা স্রোত শরীরের কোনায় কোনায় বইতে লাগলো ওর। পাশের অন্ধকারটা নড়ে উঠল এবার। একজন মোটা সোটা ফর্সা ধপধপে ভদ্রমহিলা সেই ধুলো ভর্তি পুতুলের ডালির পাশে মেঝেতে থেবড়ে বসে হাপুস নয়নে কাঁদছে। তার কোলে একটা বড় সড়ো দুই বিনুনি করা হাসি মুখ পুতুল। ভদ্রমহিলার ঘোমটার আড়াল থেকে বেরিয়ে পড়েছে এক ঢাল কালো চুল। এ তো গিন্নিমা! ছ্যাঁত করে উঠল জয়িতার বুকের ভিতরটা। মাথা ঝিমঝিম করছে ওর। গিন্নিমার কোলে ওর কন্যার স্মৃতি, সেই মেম্বুড়ি পুতুলটা। জমিদার গিন্নি কুটোটিও ফেলতেন না কখনো। এই টং ঘরে সঞ্চিত আছে মা মেয়ের প্রতিটি অনুভূতি ছায়া দৃশ্য হয়ে। তারা নড়াচড়া করে, কথা বলে আপন মনে। এখানে অন্য কারোর অনুপ্রবেশ নেই। ঠক ঠক করে কাঁপছিল জয়িতা, আর মেঝে হাতড়ে হাতড়ে খুঁজে চলছিল সিঁড়ির দরজাটা। কিন্তু কোথায় সে চৌকো দরজা? মসৃণ মেঝের সিমেন্টে কেবল বসে যাচ্ছিল নখের দাগ। পারুলের চোখ লেগে এসেছিল দুপুরে। ঘুম ভাঙল সেই শেষ বিকেলে। আয়া ছুরিটা বাড়ি চলে যাওয়ার সময় একটা জানান দিয়ে গেল না। উঠতি বয়সের মেয়েটার না কাজ কমে দেখছে একেবারে মন নেই। আপন মনে বকতে বকতে উঠে এলো দোতলায়। কর্তাবাবু এখনো ঘুমোচ্ছেন। এ কি, উত্তরে ঘরটা খোলা কেন? ভিতরে ঢুকেই অবাক হয়ে গেল পারুল। ঘরের মেঝে ময় ছড়ানো আছে ছেঁড়া কাঁথা। ফাঁকি নৌনাটা দেখো। ছুরি আসুক কালকে ঝাড় দিয়ে শেষ করে দেবো একেবারে। পারুল বেরিয়ে গিয়ে বাইরের থেকে বন্ধ করে দিল দরজাটা। তার আগে আবার এক পলক তাকালো ঘরের ঠিক মধ্যিখানে। কিছুক্ষণের জন্য আনমনা হয়ে গেল সে। এককালে এখানে একটা ঘোরানো সিঁড়ি ছিল, লোহার তৈরি, রেলিংয়ে বাহারি কারুকাজ করা। তা প্রায় ২০-২২ বছর আগে। কর্তাবাবুর একমাত্র ফুলের মতো ফুটফুটে মেয়েটা সেই সিঁড়িতে খেলতে খেলতে পড়ে গিয়ে মারা গেল। তার বছর ৫ পর গিন্নিমা। টং ঘরে গিয়ে বসে থাকতো মানুষটা বেশিরভাগ সময়। একা একা পুতুল খেলতো, রান্নাবাটি খেলতো। মেয়ের শোকে মাথাটা একটুখানি বিগড়েই গিয়েছিল। সেও একদিন এই সিঁড়ি দিয়ে নামতে গিয়েই হার্ট ফেল করে শেষ। ডাক্তার টাকারও সময় দেয়নি। তারপরেই এই সিঁড়িটা ভেঙে ফেলে ছাদের উপরের ঘরটার মেঝে সিমেন্ট দিয়ে মজবুত করে বন্ধ করে দিলেন কর্তা। কে জানে, হয়তো কর্তাকেও টানছিল ওই সিঁড়ি। পারুলের তখন আর কত বয়স, ২৬-২৭। কিন্তু এখনো চোখ বন্ধ করলেই দেখতে পায়ও ওই সিঁড়িটা।
সন্ধ্যাবাতি দিয়ে কর্তাবাবুকে দুটো মুড়ি মেখে দেবে আজ। নিচে যাওয়ার জন্য মাথা নেড়ে বিড়বিড় করতে করতে এবার ধীরে ধীরে বারান্দা পেরোলো পারো। আর ওর পিছনে নিঃশব্দে পড়ে রইল তালাবন্ধ উত্তরের ঘর আর জলছবির মতো লোহার তৈরি সেই ঘোরানো সিঁড়ি, যে অভিশপ্ত সিঁড়ি বেয়ে উঠলে আর কেউ ফিরে আসে না। নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।